হ্যালো পৃথিবীবাসী, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ধন্যবাদ সবাইকে এই বইটার সরি সরি এই বইটার রিভিউ দেওয়ার জন্য। বইটার নাম হচ্ছে পাতা ঝরা দিবস। লিখেছে আমার স্নেহাশিস ছোট ভাই কবি ফকির শাহিন শাহ। অনেক ভালো লেখে। এটা তার হয়তোবা প্রথম বই। আমি পড়েছি, আমার কাছে অনেক ভালো লেগেছে। তো সেই বইটা সম্পর্কে আজকে রিভিউ দিব। আপনারা সবাই সাথে থাকবেন, ভালো লাগবে ইনশাল্লাহ। তো ফকির শাহিন শাহ যে বইটা, মানে বইয়ের বিষয়ে যে তাত্ত্বিক বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো, সেটা প্রথমে এসেছে পাণ্ডুলিপি বা প্রকাশনা। হ্যাঁ, তো বইয়ের নাম হচ্ছে পাতাঝরা দিবস। সে খুব সুন্দর করে লিখেছে। আসলে ফকির শাহিন শাহর যে লেখাগুলো, এর সব বিষয়গুলো প্রকৃতির সাথে যুক্ত, জৈবনিক, জাগতিক, মহাজাগতিক, সব একটা মিশ্রণ, একটা আশ্চর্য বা একটা অন্যরকম অনুভূতি সৃষ্টি করে তার লেখাগুলো বা পংক্তিগুলো বা কবিতাগুলো, লাইনগুলো। আমি কিছু কিছু কবিতা পড়ে শোনাবো আপনাদের, অথবা পড়বো, আবৃত্তি করব না, পড়বো এবং সেটা বিশ্লেষণ করার চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তো বইটা প্রকাশ করেছে পাণ্ডুলিপি প্রকাশনী, আর বইটা 2020 সালে প্রকাশিত হয়েছে। কাব্যগ্রন্থ ঝরা পাতা, পাতা ঝরা দিবস, ফকির শাহিন শাহ লিখেছে। আমার স্নেহাশিস ছোট ভাই কবি ফকির শাহিন শাহ, সে অনেক ভালো লেখে। তো বই সম্পর্কে আমরা প্রথমেই লেখকরা বলতে গেলে যেটা বলি, সেটা হচ্ছে উপসর্গ বা উৎসর্গ। কীভাবে আসলে বইটা কাকে উৎসর্গ করা হয়েছে সেটা থাকে। তো সেটা তার প্রথম বই, এই জন্যই সে লিখেছে আমার বাবা মা ও গুরুদেবের চরণে। আসলে গুরুদেবটাকে আমি আসলে তার চিনি না বা জানি না, হয়তো বা তার খুব গুরুজন কেউ বা জ্ঞানী কেউ সে হতে পারে। তো বইটা অনেক সুন্দর। পাতাঝরা দিবস, ফকির শাহিন শাহ স্বত্বাধিকারী সম্পূর্ণ, তাই সে লেখক, লিখছে কবি। আর প্রকাশক হচ্ছে শাহিন আলিফ আহমেদ, শিরোনামে থাকে, যেটা হোক পাণ্ডুলিপি প্রকাশ। আর প্রকাশকাল সেপ্টেম্বর 2020। বইটা অনেক সুন্দর, আমার কাছে অনেক ভালো লেগেছে, আমি পড়ছি। 2020 সালে প্রকাশিত হয়েছে প্রথম। তো বইটাতে সর্বমোট কবিতা আছে হচ্ছে 64টি। হ্যাঁ, তার কিছু নাম আমি বলি। শিরোনাম যেমন রূপশশী, প্রিয় বসন্ত, কবর খানি দিও। আমি যেগুলো মার্ক করে রাখছি, যেগুলো আমার কাছে খুব ভালো লেগেছে সেগুলো: ইচ্ছে, রাঙা বধূ, মাটির গন্ধ, শুক্রিয়া, নীরব হও, প্রকৃতির সাথে, সখা চাঁদ, রাত জাগি, এসো হেমন্ত। আসলে তার কবিতার ধরন বলেন আর লেখার ধরন বলেন, যাই বলেন, সব কিছুতে একটা প্রকৃতি প্রেম, ভালোবাসা বা একটা মায়া, একটা বিরহ, সব কিছুর একটা মেল বন্ধন তৈরি হয়েছে এই বইটায় বা তার লেখায়। আমার কাছে খুব ভালো লাগে যে সে খুব সাবলীলভাবে এই জিনিসগুলো প্রকাশ করছে এবং সেগুলো পড়তে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি বা সাবলীল বোধ করি। আমি মোটামুটি জটিল লিখি আর যেভাবে লিখি, ওটা আমারই সক্রিয়তা, কিন্তু তার সক্রিয়তা আমাকে সবচেয়ে বেশি ভাবায় যেটা, সেটা হচ্ছে সাবলীলতা এবং সৌন্দর্যতা এবং প্রকৃতির যে প্রেম বা মায়া, এটা অদ্ভুত একটা অনুভূতি দেয় বা একটা ভাবাবেগ দেয় তার লেখাগুলো। তো আমি কিছু লেখা পড়ব যেগুলো আপনাদের ভালো লাগবে, আমি আমার বইটা মার্ক রেখেছি। ওকে, তো প্রথম যেটা পড়বো সেটা হচ্ছে কবর খানি দিও। এখানে তার মধ্যে একটা মহাজাগতিক বা জাগতিক দুইটার মিশ্রণ একটা বর্ণনা থাকে। আমাদের মধ্যে জন্ম মৃত্যু যেহেতু অবশ্যই হবে, তো কবর খানি দিও, সেখানে সে অনেক সুন্দর করে কিছু একটা জিনিস ফুটিয়ে তুলছে, সেটা পড়ে শোনাবো। আমি যেদিন হব গো লাশ, রেখে আসবে কবরে, সাজাইও কবর ঘাস দিয়ে, পুরোটি কবর জুড়ে। মানে আসলে আমরা সবাই মৃত্যুবরণ করব, এটা স্বাভাবিক এবং সত্য, কঠিন। কিন্তু সে এখানে অনেক সুন্দর করে প্রকৃতির সাথে ফুটিয়ে তুলছে। যেমন আমি যেদিন হব গো লাশ, রেখে আসবে কবরে, সাজাইও কবর ঘাস দিয়ে, পুরোটি কবর জুড়ে। আমি শুধু এটুকুই পড়লাম, বাকিটুকু আপনাদের পড়ার দায়িত্ব, আর বুঝে নেবেন আসলে সে কি পড়ছে। তারপরে আরেকটু পড়ি। প্রভাতকালে ঘাসের ডগায় জমবে শিশির কোনা, কবর থেকে ঘাসের উপর বোলাবো হাতখানা।
মানে অদ্ভুত এক মায়া, যেমন হচ্ছে যে সে মৃত্যুবরণ করছে, লাশ হয়ে যাচ্ছে এবং প্রকৃতির সাথে মিশে যাচ্ছে, মাটির সাথে মিশে যাচ্ছে, এবং কবর থেকেই সে আবার উঠে একটা অন্যরকম আবেশ তৈরি করছে যে কবরের উপরে যে ঘাসগুলো হবে মোলায়েম, সেখানে সে হাত বুলোবে এবং লিখছে যে বোলাবো হাতখানা, মানে হাত মোলায়েমভাবে সে বোলায় যাবে, এরকম একটা বিষয়। খুব সুন্দর প্রকৃতিকে টেনে আনছে। আমার কাছে খুব ভালো লাগছে তার এই পংক্তিগুলো বা লেখাগুলো। আশা করি আপনারা পড়বেন। তারপরে দ্বিতীয় কবিতা হচ্ছে, সে ঈশ্বরের বন্দনা করেছে অনেকভাবেই, বা স্রষ্টা আমাদের মহান আল্লাহ তাআলা, তার অনেক বন্দনা করেছে সে। সেখান থেকে কিছু আমি জিনিস শোনাবো। যে মহিমা তোমার, খুবই সংক্ষেপ এবং সাবলীল, ছোট, সুন্দর। হ্যাঁ, মহিমা তোমার কুদরতি কারবার, মাটি হতে গাছ উঠিয়ে করো বিশাল আকার। মানে অদ্ভুত, স্রষ্টা যে একটা মহাজাগতিক বিষয় এবং তিনি যে স্রষ্টা, অদ্ভুত একটা বিষয়, এবং তিনি যে স্বয়ং সম্পূর্ণ সব কিছুতে এবং বিশাল বিশাল আকার, সেটা এখানে সুন্দরভাবে সে প্রকাশ করেছে। আমার খুব ভালো লাগছে এই লেখাটা, যেমন সিম্পল লেখা, সুন্দর লেখা, ছোট লেখা। মহিমা তোমার কুদরতি কারবার, মাটি হতে গাছ উঠিয়ে করো বিশাল আকার। মানে অদ্ভুত, সে যে একটা সিম্পল জিনিস থেকে, একটা ছোট জিনিস থেকে, ক্ষুদ্র একটা বীজ থেকে এত বিশাল একটা বৃক্ষ বা গাছ তৈরি করছে, এটা সে একটা জাস্ট ভাবাবেগ দিয়ে, পংক্তি দিয়ে, সুন্দর শব্দ দিয়ে গঠন করে সে লিখে দিছে। মানে এটা স্বাভাবিক, আমরা সবাই জানি, কিন্তু এভাবে লেখা আসলে সবাই পারবে না, কেউ কেউ পারবে, এটাই। তারপরের পংক্তিগুলো হচ্ছে, ভবের এই ধরাধামে তুমি লুকিয়ে, বৃক্ষরাজি তরুলতায় দৃশ্য সাজিয়ে। খুব অদ্ভুত, মানে প্রকৃতির মায়া তার লেখার মধ্যে আছে, এটা মাস্টে আপনারা মেনে নেবেন, পড়লে অবশ্যই মজা পাবেন। তারপরে হচ্ছে ধন্য বিধাতা, বিধাতা কবিতার শিরোনাম। প্রাণ মোর বেঁধেছি সবুজ ঘাসের সনে, আমায় আমি হারিয়েছি ঘাস ফুলের ঘ্রাণে। মানে আমি তার লেখায় আমার মানে কৈশোরকালের লেখা বা কৈশোর জীবনটা আমি ফিরে পাই, যে এখানে প্রকৃতি প্রেম বা মায়া, মহামায়া একটা বিষয় আছে, যে আমরা প্রকৃতির সাথে সংযুক্ত, অদ্ভুতভাবে সে ফুটিয়ে তোলে। জিনিসগুলো খুবই অসাধারণ, আর খুবই সাধারণ কিন্তু অসাধারণ। মানে সিম্পলি সে একটা চিত্রায়ন করে ফেলছে, অদ্ভুত। আশা করি পড়বেন। তারপরের পংক্তিগুলো পড়ি। হারিয়েছি শীতল এই মাটির, মা মাটির কোলে, হারিয়েছি বিলের ওই বহু পাখির দলে। আমাদের জীবনে এগুলো কিন্তু, আমরা যারা গ্রামে বাস করতাম, সব কিন্তু আমাদের জীবনে ঘটে গেছে, এটা কিন্তু বাস্তব। আমাদের জীবনে কিন্তু এই জিনিসগুলো ঘটে গেছে। দুঃখিত, আমি চশমা ছাড়া অনেকটা দেখতে পাই না এখন। আশা করি আপনারা বইটা পড়বেন। এখানে কবির জীবন নিয়ে সে কিছু কথা বলছে, যেটা খুবই সমসাময়িক বা অদ্ভুত একটা বিষয়। আমার কাছে খুব ভালো লাগে যে আসলে আমরা কবি বা লেখক যাই হই না কেন, কবির জীবন কেমন হয় আমি আসলে কখনো এটা ডিসক্রাইব করতে পারবো না। আমি নিজেকে কবি বলে দাবি করি না, লেখক হ্যাঁ লিখি, এটা ঠিক আছে। তো সে কবির জীবন নিয়ে কী ডিসক্রাইব করছে, সেই জিনিসটা আসলে আমরা এবার দেখতে চাই। যে কাব্য গড়া কবির জীবন, নদীর মতো নিবিড়ে, ছন্দে ছন্দে বলে কথা, কবিতার মতো করে। আসলে কবির জীবনটাই, মানে কবি আর কবিতা, কবির জীবনটাই হচ্ছে কবিতা। সব কিছুই ছন্দ বলেন, পদ্য বলেন, বা গদ্য টাইপের যে কবিতা আছে, সবগুলোই কিন্তু একটা ছন্দমিল বা অন্তমিল যুক্ত, বা একটা ভাবাবেগ যুক্ত, সব কিছুই থাকে এর মধ্যে। তো কবির জীবন সে সুন্দর করে তুলছে। আমি এই জিনিসটা পড়তে চাই সত্যি, কারণ আমাকে অনেকে কবি বলে সম্বোধন করে, আমি কবি কিনা জানি না, কিন্তু আমি লিখি এটুকু বলতে পারি। কিন্তু সে আমার ছোট ভাই স্নেহাশিস, সে কবির জীবন নিয়ে যেটা লিখছে, আমি এটা সম্পূর্ণ পড়তে চাই। আশা করি আপনার মনোযোগ দিয়ে শুনবেন। কাব্য গড়া কবির জীবন, নদীর মতো নিবিড়ে, ছন্দে ছন্দে বলে কথা, কবিতার মতো করে। ভ্রমণ করে একা কবি, লিখতে বহু কবিতা, প্রকৃতির সাথে করে প্রেম, খুলিয়া মনের খাতা। মানে অদ্ভুত, সুন্দর, সাবলীল, সিম্পল। যা দেখে চোখের নজরে তাই নিয়ে ভাবে, আকাশের মতো কবির মন, ফুলের সুবাস সেবে। আসলে এখানে একটা বানান ভুল আছে, যাই হোক, এটা প্রকাশনীয়। সেবে, এটা বানান ভুল না, সেবে হচ্ছে হয়তো ঘ্রাণ নেওয়া, ফুলের ঘ্রাণ নেওয়া, এরকম কিছু একটা। বৃক্ষের সাথে বলা কথা, সবুজ ঘাসে হাঁটে, ভোরের শিশির মাখে কবি, চোখে মুখে ললাটে। অদ্ভুত, মানে এগুলো আমাদের বা কবি বা লেখকদের জীবনে এগুলো থাকবে, এগুলো আছে, তারা প্রকৃতির সাথে মিশে যায়, স্বাভাবিক, সিম্পল। সাধারণ মানুষ সেটা কীভাবে নেবে বা
সাধারণ, আমরা সবাই সাধারণ, কিন্তু যারা লেখালেখি করি বা আমরা এই লাইনে আসি বা এই চ্যাপ্টারে আসি, তাদের বিষয়গুলো বলতে গেলে আমরা প্রকৃতির মধ্যে বসবাস করতে সবসময় পছন্দ করি এবং প্রকৃতি থেকে আমরা যে জিনিসগুলো নেই সেগুলো চিত্রায়ন করার চেষ্টা করি। তো খুব সুন্দর করে সে লিখছে। আমি আবার একবার পড়বো, আপনারা শুনবেন, এরপরে হয়তো আমি একটা কবিতা পড়ে বইটা শেষ করে দিব। কাব্য গড়া কবির জীবন নদীর মতো নিবিড়ে, ছন্দে ছন্দে বলে কথা কবিতার মতো করে, ভ্রমণ করে একা কবি লিখতে বহু কবিতা, প্রকৃতির সাথে করে প্রেম খুলিয়া মনের খাতা, যা দেখে চোখের নজরে তাই নিয়ে ভাবে, আকাশের মতো কবির মন ফুলের সুবাস সেবে, বৃক্ষের সাথে বলে কথা সবুজ ঘাসে হাঁটে, ভোরের শিশির মাখে কবি চোখে মুখে ললাটে। মানে অদ্ভুত, আমার কাছে এটা খুবই সাবলীল, সিম্পল এবং অদ্ভুত মনে হয়েছে। মানে সুন্দর করে সে ফুটে তুলছে জিনিসগুলো, আসলে আমাদের বাস্তব বা কবি বা লেখকদের জীবনে যা ঘটে সেটাই। বসন্তের ফুল হয়ে ফোটে, বর্ষায় ভাসে জলে, শরতের মেঘ হয়ে ভাসে কবি গগন কোলে, নদীর চরে বাঁধে ঘর দিয়ে ছন্দের বেড়া, কবি নাহি বাঁচে ভাই প্রকৃতির সুধা ছাড়া। এটাই হচ্ছে সায়েন্সের চমক, যে ও প্রকৃতিকে এত সুন্দরভাবে ফুটিয়ে তোলে এবং প্রধান করে তোলে। আমার কাছে ভালো লাগে। তোমাকে সেলুট ভাই, তুমি আরো লিখবে, তোমার জন্য আমি দোয়া করি, শুভকামনা করি। তো এটা ছিল অনেক সুন্দর একটা কবিতা, আমার কাছে ভালো লাগছে। আশা করি আপনারা বইটা পড়বেন। এটা খুবই সাবলীল, সিম্পল লেখা, আর বুঝতে কষ্ট হবে না, কিন্তু গভীর একটা ভাবাবেগ পাবেন, প্রকৃতির সাথে আপনার জুড়ে দেওয়ার একটা আছে। তারপরে সুন্দর ধরনী, মানে তার শিরোনামগুলো অদ্ভুত। আর প্রভুর বন্দনা বা ঈশ্বর বন্দনা যে জিনিসগুলো সে করছে, এই জিনিসগুলো আসলেই এতটা শর্ট এবং সিম্পল, বাট খুবই ইন্টারেস্টিং এবং ডিপ। ইউ নো হোয়াট আই মিন। সো সুন্দর ধরনী শিরোনাম, কত সুন্দর ধরনী প্রভু তোমার দেখিতে দেখিতে মন চায়, কত সুন্দর ধরনী প্রভু তোমার দেখিতে দেখিতে মনে চায় জীবন করি পার। মানে হে আমার মহান স্রষ্টা, কত সুন্দর ধরনী তোমার, দেখিতে দেখিতে মনে চায় জীবন করি পার। আমি বলতে গেলে আমি বলবো, তার এই মহাজগৎ, এই সৃষ্টি, এই সৌন্দর্যতা, এই মহানুভবতা, এই এত বিশাল একটা বিষয়, মহাজগৎ কল্পনা করার মতো ক্ষমতা আল্লাহ তাআলা বা স্রষ্টা আমাদের দেননি। শুধু আমরা যেটুকু দেখতে পাই, যতটুকু আমার ভাবাবেগ, অতটুকু আমাদের এই ছোটো ব্রেনে ঢুকবে কিনা যায় না, কিন্তু যতটুকু আমরা পাই সেতটুকু দেখতে দেখতে আমাদের জীবন পার হয়ে যায়। তাও আমাদের অনেক কিছুই কি বলতে গেলে আমরা 0.00001% দেখতে পারি কিনা তাও সন্দেহ। এটা বিষয়টা এরকমই অদ্ভুত আসলে লেখাগুলো। তারপরে হচ্ছে ইচ্ছে একটা বিষয় থাকে কবিদের বা লেখকদের জীবনে। ইচ্ছে শক্তিটা একটা অন্যরকম অদ্ভুত বিষয় থাকে, তারা ইচ্ছে শক্তিটা নিয়ে সবসময় একটা কাজ করা থাকে। ইচ্ছে একটা অস্থন্ন ছাড়া জীবন, বা আমাদের ইচ্ছে শক্তি কেমন থাকে বা কাজ করার ক্ষমতা কেমন থাকে, আমরা কোন দিকে যেতে চাই বা কী করতে চাই, সেগুলো নিয়ে ইচ্ছে নিয়ে খুব কবিরা আসলে খুব রকম বাড়াবাড়ি করে ইচ্ছে নিয়ে। এটা সবাই জানে, কবি বা লেখকরা এবং পাঠকরা বা ইতিহাসে যারা ভালো ভালো কবি আছে সবাইদের নিয়ে। তো সব কথাই বলতে গেলে অনেক সময় চলে যাবে, অনেক সময় নিব না, শুধু আমি এটা পড়ব। আজ বড় ইচ্ছে করছে উড়ে যেতে পাখিদের মতো, কোনো এক জঙ্গলে লতা পাতায় বাসা বাঁধতে সবুজ গাছের ডালে। ইচ্ছে, আজ বড় ইচ্ছে করছে উড়ে যেতে পাখিদের মতো, কোনো এক জঙ্গলে লতা পাতায় বাসা বাঁধতে সবুজ ঘাসের ডালে। মানে অদ্ভুত সে প্রকৃতির মধ্যে, মানে কবির তার ইচ্ছে করছে যে সে কখনো হয়তো বা একটা জঙ্গলে যাবে, খুব ইচ্ছে করছে তার, সেখানে সে বাসা বাঁধবে সবুজ গাছের ডালে, ঠিক পাখিদের মতো। তো মানুষ কল্পনা জগৎ বা ইচ্ছা শক্তি, ইচ্ছা জগতে মানুষ অনেক কিছুই করতে পারে, স্বপ্ন দেখতে পারে। এটা তারই একটা অভিরূপ বা একটা পংক্তি, একটা কবিতা বা লেখা, তার একটা বইয়ের প্রকাশ, চিত্রায়ন। অদ্ভুত। রাঙাবধূত, এখানে একটা কেমিস্ট্রি আছে খুব সুন্দর। রাঙাবধূ একটা শিরোনাম। নদীর ঘাটে যায় রে বধূ মাথায় চুল ছেড়ে, হাঁটু জলে নেমে বধূ কলসিতে জল ভরে।
আসলে আমি কি বলবো, আমিও হয়তো বা এরকম শর্টকাট ছন্দ দিয়ে এত সুন্দর করে লিখতে পারবো না। নদীর ঘাটে বাঁধা কত নৌকা সারি সারি, আঁচলখানি ভাসে বধুর জলের উপর পড়ি। মানে অদ্ভুত। নদীর তীরে তাল গাছেতে বাবুই পাখির বাসা, সাদা সাদা কাশফুল নদীর তীরে ঘেঁষা। আসলে আমি মনে হয় আমি রবীন্দ্রনাথকে পড়ছি। চই চই ডাকে হাঁস, ভাসে নদীর জলে, ছোট ছোট ছেলে মেয়ে ডুবাই হাসে খেলে। অদ্ভুত। রাখালিয়া বাজায় বাসি পল্লী গানের সুরে, সুর নিয়া গায়ের বধূ উড়ে দাঁড়ায় তীরে, সরি উঠে দাঁড়ায় তীরে। বাঁকা সবুজ পথ ধরে বধূ বাড়ি যায়, বাঁকা সবুজ পথ ধরে বধূ বাড়ি যায়, রাঙা বধূ পিছন ফিরে বারে বারে চায়। আমি আবার পড়ব। বাঁকা সবুজ পথ ধরে বধূ বাড়ি যায়, রাঙা বধূ পিছন ফিরে বারে বারে চায়। মানে এই কবিতাটা আমার কাছে আসলেই ভালো লাগছে। আমি হয়তো বা এরকম কবিতা লিখতে পারবো না, আমার মনে হয় না। সে স্টেজ হয়তো আমি পার করে আসছি, যাই হোক, কিংবা সে স্টেজে আমি লিখতে পারি নাই, সেজন্য দুঃখিত। আশা করি আপনারা সবাই বইটা পড়বেন, কিনবেন, পড়বেন, যেভাবে পারেন ম্যানেজ করে নেবেন। মানে তার কবিতায় সবগুলোই আসলে এখানে আবার এসে একটা শিরোনাম আছে, যেমন এসো হেমন্ত করি হে নিমন্ত্রণ, এসো গো হেমন্ত, এসো পাকা ধানের গন্ধ নিয়ে নিয়ে শীতের আভাস, শিশিরে ভেজায় ঘাস, এসো কৃষকের মনে আনন্দ দিয়ে। সায়েন্সে তোমাকে সেলুট ভাই, সালাম। কারণ তুমি প্রকৃতি নিয়ে এত কিছু রচনা করতেছো যে আমি আপ্লুত হয়ে যাচ্ছি, সত্যি কথা, একদম সত্যি কথা, আমি আপ্লুত হয়ে যাচ্ছি। কারণ এত শর্টকাটে এত সুন্দর করে প্রকৃতি নিয়ে আলোচনা করা আমার পক্ষে সম্ভব না। আমি জিনিসটা জটিল করে ফেলি। তোমাকে অনেক ধন্যবাদ বইটা দেওয়ার জন্য। আর একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে একদম শেষের। এটা হচ্ছে তার একটা আক্ষেপ বা যাই হোক, এটা আমি সম্পূর্ণ পড়বো এবং এটার মাধ্যমেই শেষ করব। আপনারা বইটা পড়বেন এবং দেখবেন, মজা পাবেন। মজা না, ভাবাবেগটা পাবেন যে আসলে আমরা প্রকৃতি থেকে শহরের জীবনে বা শহুরে জীবনে যতদূর এগিয়ে যাচ্ছি, আমরা আসলে কতটুকু এগিয়ে যাচ্ছি আর কেমন আছি, আসলে আমাদের পিছনের জীবনটা কেমন ছিল, আমরা কৈশোরে বলেন বা আমাদের গ্রামের জীবনটা কেমন ছিল, সেটাই আসলে ভাবার বিষয়। এটা হচ্ছে প্রধান কথা। তো সে যে এই যুগে, আধুনিক একটা যুগে এসে এরকম সুন্দর আর প্রকৃতি নিয়ে এত সুন্দর বিস্তারিত, খুব শর্টকাটে একটা আলোচনা বা পংক্তি, একটা কবিতা, পদ্য, গদ্য বা পোয়েট্রি তৈরি করছে বা রচনা করছে, এটা কিন্তু আসলেই আমার কাছে খুবই স্ট্রং একটা জায়গা মনে হয় সে তৈরি করছে। দ্যাটস হোয়াট আই মিন। তো প্রিয় পৃথিবীবাসী, এই কবিতা দিয়েই শেষ হবে এই বইটার রিভিউ। আশা করি আপনারা সবাই বইটা পড়বেন এবং আমার যে পেজটা আছে সালমান বিস্মিক হ্যালো পৃথিবীবাসী, অবশ্যই সবাই ফলো দিয়ে রাখবেন বা লাইক দিয়ে রাখবেন। আশা করি নতুন নতুন বইয়ের রিভিউ পাবেন। আর যদি কারো বই পাঠাতে ইচ্ছে করে আমাকে নক দিবেন, বই পাঠাবেন, ইনশাল্লাহ আমি পড়ে বিবেচনা করে সুন্দর করে একটা রিভিউ করে দেব। এতে কোনো রকম কোনো ছল চাতুরি বা হবে না। আপনি যেমন বই দিবেন আমি তেমন বই রিভিউ দিব, সেটা আমার আন্দাজে। আমি যে সর্বজনতা সব জ্ঞাতা তা কিন্তু না। আমি স্বাভাবিক একজন সিম্পল পার্সন বলতে পারেন, সাধারণ একজন ব্যক্তি, যেমন পাঠক। আমি একজন পাঠক। হ্যাঁ, আমি একজন পাঠক এবং আমি সেটা বই সম্পর্কে পড়বো। পড়ে আমার যতটুকু বিস্তারিত আলোচনা করা যাবে, আমার যেটা ভাবাবেগ ঘটছে বা আমি যেটা প্রকাশ করতে পারছি, আমি সেটাই প্রকাশ করে দেব। তো সবাইকে আমন্ত্রণ রইলো যে, বা আমার একটা ইচ্ছা আছে যে আমি অনেকের বই রিভিউ দেওয়ার চেষ্টা করব বা আমি একজন পাঠক হিসেবে সেগুলো পড়বো এবং পড়ে সেগুলো আমি এগুলো আমরা আপনাদের দেখাবো। কারণ আমাদের সাহিত্য শিল্প বলেন আর সাহিত্যাঙ্গন বলেন, সবকিছুই কিন্তু আমরা আস্তে আস্তে আমরা কিন্তু অনেক ডেভেলপড একটা স্ট্রং একটা সাহিত্য জগৎ আমাদের আছে। বাংলা, আমাদের বাঙালি সংস্কৃতি সাহিত্য একটা স্ট্রং জগৎ আছে, কিন্তু এটা সমগ্র পৃথিবীব্যাপী বা যাই বলেন ওদের মতো আমরা এতটা এক্সপ্যান্ড করতে পারি না, কিন্তু ওদের থেকে অনেক 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 বেশি মজুদ আমাদের আছে আর অনেক সুন্দর এবং অনেক গভীর, অনেক বোঝানোর আছে।
তো আমি চাই, বা আপনারাও সবাই চাইবেন, যে আমাদের সাহিত্য জগৎটা এভাবেই সারা বিশ্বে বা সারা পৃথিবীতে ছড়িয়ে যাক, মানুষ জানুক। আমাদের কবিতাগুলো, আমাদের গল্পগুলো, আমাদের উপন্যাসগুলো, আমাদের প্রবন্ধগুলো সব ট্রান্সলেট হোক, এগুলো মানুষ জানুক সারা পৃথিবী, বিভিন্ন বিভিন্ন ভাষায়। হতে পারে চাইনিজ, জাপানিজ, ফ্রান্সিস, ফার্সি, উর্দু, ইংলিশ, এনিথিং, যে কোনো ভাষায় ট্রান্সলেট হতে পারে। আমি এটা চাইবো। তো আমরা সবাই চাইবো যে আমাদের সাহিত্যাঙ্গন যেন আরো প্রস্ফুটিত হয় এবং সারা বিশ্ব যেন চিনে যে আমরা বাঙালি জাতি, আমাদের একটা ভাষা, আমরা এটা খুব স্ট্রংলি এটাকে মজুত করে রাখতে পারছি বা ধরে রাখতে পারছি। ধন্যবাদ প্রিয় পৃথিবীবাসী। আর এই কবিতার মাধ্যমে বা এই পংক্তিগুলোর মাধ্যমেই এই বইটা রিভিউ শেষ হবে। আপনারা ইনশাআল্লাহ বইটা পড়বেন, কিনবেন, তাকে নক দিবেন, আমাকেও নক দিতে পারেন, ম্যানেজ করার চেষ্টা করবেন। পড়লে বুঝতে পারবেন যে আসলে তার লেখাটা কতটুকু সাবলীল এবং সুন্দর, এবং প্রকৃতি বা সৃষ্টি জগৎ, স্রষ্টা কতটুকু মায়াময় করেছে, ফুটিয়ে তুলেছে। এটাই আমার আশা আপনাদের কাছে। ধন্যবাদ প্রিয় পৃথিবীবাসী। তো এই কবিতাটার মাধ্যমেই শেষ করবো ইনশাআল্লাহ। আমারে পাবে জানিও, কবিতার শিরোনাম। যেদিন আমি সশরীরে থাকবো না এই পৃথিবীর পরে, ধানসিঁড়ির প্রতি ভালোবাসা রয়ে যাবে হৃদয়ে ভরে। আমার আত্মাটি দেখবে সেদিন লেলিয়ে আছে ঘাসের গালিচায়, হয়তো নদীর তীরে, নয়তো কচি কচি সবুজ ধানের পাতায়। মাছরাঙা হয়ে থাকবে সেদিন আমার আত্মাটি নদীর তীরে। তোমরা আমারে পাবে জানিও ধানশালিকের ভিড়ে। অনেকটা জীবনানন্দ দাশের মতো বলবো না, সে তার নিজস্ব সক্রিয়তা নিয়ে লিখেছে, অনেক সুন্দর। আমি আসি, আমি থাকবো ধানসিঁড়ি ঘাসে, ফড়িং প্রজাপতি হয়ে, ভোরের দোয়েল হয়ে ডাকবো ডুমুর পাতার নিচে। অদ্ভুত। ঢেউ ঢেউ দোলাবো ধানের পাতা হয়ে, শনে বাতাস, সিঁড়ি সিঁড়ি ধানের গোড়ায় যোগাবো ঘাস প্রাণের আশ্বাস। হিমশীতে পানকৌড়ি হয়ে খেলিব পৌষের সকালে, তোমরা আমারে দেখিবে সেদিন কুয়াশায় ঢাকা নদীর কূলে। এই ক্ষেত, এই নদী, এই ধানসিঁড়ি শালিকের পালক, এই ঘাস ফড়িং, এই রূপসী কন্যার নোলক, সেদিনও আমি ফিরে ফিরে চাইব এই বাংলায়। আমি জাগিব ঘাসের অঙ্কুর হয়ে নদীর তীরে, ধানের গোড়ায়। আমার আত্মাটি সেদিনও দেখবে ধানসিঁড়ি নয়ন ভরে। তোমরা তখন বুঝে নিও আমি আসি বাংলার শিয়রে। অদ্ভুত। বিলের ধারে, নদীর ধারে অজস্র বক মাছরাঙা, ধানসিঁড়ি ঘাসের গালিচা বাংলার তিলডাঙা। আমার চিহ্ন পাবে তোমরা ধানসিঁড়ি নদীর কোলে, ডাহুক হয়ে বাসা বেঁধেছি কলমি লতার ঝোপের আড়ালে। আমার অগাধ ভালোবাসা সেদিনও রহিবে ধানসিঁড়ি ঘাসের তরে, শালিকের মতো ঘাসের গালিচায় ঠ্যাং দুটি রয়েছে গেড়ে। তোমরা আমারে পাবে জানিও ইহাদেরই ভিড়ে। অদ্ভুত। মানে সে যে কত সুন্দর করে এই প্রকৃতিটা ফুটিয়ে তুলছে, বা সে যে দেখছে এই জিনিসগুলো, এই ভিউগুলো, এটা আমার কাছে সত্যি অদ্ভুত। অদ্ভুত বলতে আসলে অদ্ভুতই। আসলে আমিও ওইভাবে হয়তোবা চিত্রায়ন বা দৃশ্যায়ন করতে পারবো না যদি কিছু দেখি বা লিখি। তো শাহিন শাহ, তোমাকে অনেক ধন্যবাদ ভাই বই পাঠানোর জন্য, আসলে ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ যারা দেখছেন আমাকে এবং শুনছেন, ইনশাআল্লাহ। আর যারা লেখক বা কবি আছেন, যাদের বই আছে নিজস্ব, আমি পাঠক হিসেবে আপনারা আমাদের বই পাঠিয়ে দিতে পারেন বা আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ আমি বই পড়ব, দেখব, বিবেচনা করব এবং সেটা সুন্দর একটা রিভিউ দেওয়ার চেষ্টা করব, যা সত্যি, একদম সত্যি। তো শাহিন শাহর এই বইটা আমাকে যথেষ্ট ভালো লেগেছে, অত্যাধিক ভালো লেগেছে। বইটার নাম হচ্ছে পাতা ঝরা দিবস। কবি ফকির শাহিন শাহ, আমার ছোট ভাই স্নেহাশিস, সে অনেক সুন্দর লেখে। তার আর একটা বই আছে জীবন স্বাক্ষর, সেটাও আপনারা পড়তে পারেন। ওটার রিভিউ আমরা পরে দিব সুন্দর করে ইনশাল্লাহ। ওটাও আমি পড়েছি, অনেক গভীর তাত্ত্বিক বিষয়ে লেখা, সিম্পল সাবলীল কিন্তু তাত্ত্বিক। ধন্যবাদ। ধন্যবাদ প্রিয় পৃথিবীবাসী, সবাই বইটা কেনার চেষ্টা করবেন। আসলে বইটা কিভাবে দেখাবো ঠিক বুঝতে পারছি না, এরকম বইটা দেখতে। যাই হোক, আমার ক্যামেরার কারণে হয়তো ভালো লাগছে না। তো ধন্যবাদ প্রিয় পৃথিবীবাসী, সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো বই নিয়ে।
আর সালমান বিসিক হ্যালো পৃথিবীবাসী এবং সালমান বিসিক হ্যালো পৃথিবীবাসী পেজ আছে আমার ফেসবুকে, আপনারা সবাই সেখানে হয়তোবা যদি চান ফলো কিংবা লাইক দিয়ে রাখতে পারেন। এবং আমার একটা ইউটিউব চ্যানেল আছে সালমান স্করপিও হ্যালো পৃথিবীবাসী সালমান স্করপিও, সেটাও আপনারা সাবস্ক্রাইব করতে পারেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য, নতুন ভিডিও পাওয়ার জন্য। ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের সবার জন্য ভালো কিছু করার। ধন্যবাদ প্রিয় পৃথিবীবাসী, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর শাহিন শাহকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ভাই, ভালো থাকবা সবাই। ধন্যবাদ প্রিয় পৃথিবীবাসী।